আমি যদি একজন ফিজিশিয়ানের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করি, তাহলে বিতর্কিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ 2025 এরকম দমনমূলকভাবে পাশ হওয়াই আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হবে। কেন? 20-25 বছর আগে যেই সব রোগের চিকিৎসা শুধুমাত্র নিউরোলজিস্ট বা অর্থোপেডিক ফিজিশিয়ান করতেন, এখন দেখা যাচ্ছে ওই লেভেলের রোগের চিকিৎসা একজন ফিজিওথেরাপিস্ট করছেন। তিনি তার স্পেসিফিক ডায়াগনোসিস এবং স্পেসিফিক ট্রিটমেন্টের মাধ্যমে উইদাউট এনি সার্জারি রোগীকে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ে সুস্থ করে ফেলছেন, এবং দেখা যাচ্ছে রোগী দীর্ঘ সময় ভালো বেনিফিট পাচ্ছে। যে ইনভেসিভ প্রসিডিউর অর্থাৎ সার্জিক্যাল ম্যানেজমেন্ট ব্যতীত অন্যান্য সব সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট বেশ ভালো ভূমিকা রাখছেন। তার ফলে ফিজিওথেরাপিস্টদের রোগী বাড়ছে, এবং এটা ওনাদের কাছে একটা অ্যালার্মিং সাইনের মতো যে ভবিষ্যতে হয়তো ফিজিওথেরাপিস্টদের কারণে ওনাদের পেশেন্ট কমে যাবে। আপনি যদি নাক কান গলা সেক্টরে আসেন, তাহলে দেখবেন যে আগে নাক কান গলা বিশেষজ্ঞই শুধুমাত্র রোগী ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতেন। সেখানে এখন অডিওলজি যে কোর্স 1-1.5 বছর ছিল, তারা টেকনিশিয়ান থাকতেন। এখন অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্স 5 বছরের কোর্স, যেটা একটা প্রফেশনাল কোর্স। এই 5 বছরের প্রফেশনাল কোর্স সম্পন্নকারী ব্যক্তিগণ এখন আর ইএনটির আন্ডারে কাজ করছেন না, বরং তারা ইন্ডিপেন্ডেন্টলি পেশেন্ট ডায়াগনোসিস এবং কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টও করছেন, এবং পেশেন্ট একটা বেটার আউটকাম পাচ্ছে। যার ফলে ইএনটি প্রফেশনালদের কাছে হয়তো অদূর ভবিষ্যতে শুধুমাত্র সার্জিক্যাল প্রসিডিউরের রোগীগুলোই থাকবে। আপনি যদি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ সেক্টরের দিকে তাকান, তাহলে দেখবেন যে এই সেক্টরের বড় বড় পোস্ট পজিশন গুলো এখন পর্যন্ত সাইকিয়াট্রিস্ট দখল করে আছে, এবং তারা দাবি করে যে তারাই একমাত্র রোগী ডায়াগনোসিস করবে, তারাই ট্রিটমেন্ট প্রসিডিউর অর্থাৎ সাইকোথেরাপি প্রেসক্রাইব করবে। সাইকোলজিস্টের কাজ হচ্ছে শুধুমাত্র সাইকোথেরাপি প্রদান করা। কিন্তু এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট আছেন, যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে ভাস্ট পড়াশোনা করেন, এবং তারা এই সেক্টরের বিরাট একটা অংশকে হ্যান্ডেল করেন। শুধুমাত্র সিভিয়ার সাইকিয়াট্রিক কেস ছাড়া অন্যান্য রোগীদের ক্ষেত্রে এখন আর সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার দরকার পড়ে না। এছাড়াও আপনারা হয়তো জেনে থাকবেন, এখন 5 বছর মেয়াদী অপটোমেট্রিক কোর্স চালু হয়েছে, যেটা আগে শুধুমাত্র 1.5 বছরের অপটোমেট্রি একটা টেকনিশিয়ান কোর্স ছিল, যারা মূলত আই স্পেশালিস্টদের আন্ডারে চাকরি করতেন। 5 বছরের অপটোমেট্রিক কোর্স সম্পন্ন করে যারা বের হবেন, তারা রোগীর ডায়াগনোসিস নিজে করবেন, রোগীর অনেক ক্লিনিক্যাল এক্সামিনেশন নিজে করবেন, এবং কিছু ক্ষেত্রে রোগীর ট্রিটমেন্টও নিজেই প্রোভাইড করবেন, যতক্ষণ পর্যন্ত না ওই রোগীর সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া লাগছে। যেমন রোগীর চশমার পাওয়ার নির্ধারণ এবং রোগীর কিছু বেসিক মেডিকেশনও তারা প্রোভাইড করবেন। তো সেক্ষেত্রে চোখের রোগের একটা বিরাট অংশ হয়তো তাদের কাছেই চলে যাচ্ছে, এবং এই বিষয়েও ফিজিশিয়ানরা যথেষ্ট শঙ্কিত আছেন। একটা সময় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডায়েট ও পুষ্টি বিষয়ে পরামর্শ দিতেন। তারা বলতেন যে যারা ফুড এন্ড নিউট্রিশনিস্ট আছেন ওনারা তাদের সহায়ক প্রফেশনাল। কিন্তু দিনে দিনে ফুড এন্ড নিউট্রিশন কোর্স অনেক আপডেট হয়েছে, এবং ফুড এন্ড নিউট্রিশন কোর্সের পরিধি ও ব্যাপ্তি বেড়েছে, যার ফলে নিউট্রিশনিস্টরা আস্তে আস্তে স্বাধীনভাবে নিজেদের রোগী দেখার দিকে ঝুঁকছেন, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছেন। এরকম ভাবে বিভিন্ন স্বাস্থ্য পেশাজীবীগণ যদি স্বাধীনভাবে তাদের প্র্যাকটিস করার সুযোগ পান, তাহলে হয়তো ফিজিশিয়ানরা বিরাট এক গ্রুপ রোগী হারাবেন, এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই রোগীর ভালো হোক বা না হোক, রোগী তাতে সুস্থ হোক আর না হোক, তারা আইনের মাধ্যমে অন্যান্য পেশাজীবীদের রুল করা অব্যাহত রাখবেন। একজন ফিজিশিয়ানের জায়গা থেকে চিন্তা করলে নিজের আর্থিক ক্ষতি ঠেকানোর জন্য যে কোনো গণবিরোধী পদক্ষেপ নেওয়া যেতেই পারে, এটা দোষের কিছু না। ধন্যবাদ।